আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন পিক এক্স মাউন্টেন, সেই পাহাড়ে হামলা চালানোর হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরান যদি চুক্তি করে তাহলে ভালো কথা, যদি চুক্তি না করে তাহলে আমরা পিক এক্স মাউন্টেনে হামলা চালাবো। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে এই পিক এক্স পাহাড়ের ব্যাপারে আরো কিছু তথ্য জানাতে চেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন নেতানিয়াহুর তথ্যের আমার কোনো প্রয়োজন নেই। এটা কি দুইজনের ভেতরে দ্বন্দ্বের বহিঃপ্রকাশ? এদিকে ইরানের সামরিক বাহিনীর যৌথ কমান্ড বলেছে যে সমস্ত দেশ মার্কিন প্রস্তাব লুফে নেবে এবং জাহাজের ক্ষতিপূরণ বাবদ ইরানি সম্পদ কাজে লাগাবে, সেই সমস্ত দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলতে দেয়া হবে না। এদিকে জাপান ইরানের প্রতি আহ্বান জানিয়ে বলেছে বাব-আল মানদেব প্রণালীতে ইয়েমেনের হুতি সমর্থিত সরকার বা সেনাবাহিনী যা করছে সেই ব্যাপারে ইরানের উচিত তাদেরকে বিরত রাখা। তুরস্ক নাকি চীন থেকে J-10C যুদ্ধ বিমান কিনবে এবং সেই টাকা পরিশোধ করবে ইউয়ানে, ডলার ব্যবহার করবে না। খবরটা যদি সত্য হয় তাহলে কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। সুপ্রিয় দর্শক, আমি এই সমস্ত বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমে যে বিষয়টি আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যদি ইরান চুক্তি না করে তাহলে ইরানের যে পিক এক্স মাউন্টেন আছে সেই মাউন্টেন অর্থাৎ সেই পাহাড়ে আমেরিকা হামলা চালাবে। তিনি শুধু এই পাহাড়েই হামলা চালাতে চাননি, আরো হুমকি দিয়েছেন। তিনি বলেছেন ইরানের সমস্ত ব্রিজ 1 ঘন্টার ভিতরে আমেরিকা ধ্বংস করে দিতে পারে, আর ইরানের যে সারা দেশে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তা 1 দিনের ভিতরে শেষ করে দিতে পারে। এই সমস্ত হুমকি কোথায় দিচ্ছেন তিনি? মার্কিন ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত কথা বলেছেন। কেন এই সমস্ত কথা বলছেন তিনি? তাকে জিজ্ঞেস করা হয়েছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফরে এসেছেন, ফক্স নিউজের সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন, যেহেতু সবই আমেরিকার এই জন্য এসেছেন বলছি। তো নেতানিয়াহু আপনাকে ইরানের পিক এক্স পাহাড় সম্পর্কে কিছু তথ্য জানাবেন, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বা কি ভাবছেন, কি বলবেন? তখন তিনি সরাসরি বলেছেন নেতানিয়াহুর কোনো তথ্যের আমার প্রয়োজন নেই, অর্থাৎ তাকে তথ্য দেওয়া লাগবে না। তারপরে তিনি বলেছেন যে নেতানিয়াহু এগুলো কেন বলছেন? এগুলো বলতে চান এই জন্য যাতে আমি তার সাথে থাকি, আমি তার সাথে সবসময় যুক্ত থাকি। এই যুক্ত থাকা মানে দুটো বিষয় হতে পারে। সামনে এই যে অক্টোবর বা সেপ্টেম্বরে ইসরায়েলে নির্বাচন, সেই নির্বাচনে নেতানিয়াহু হেরে যেতে পারেন, যথেষ্ট সম্ভাবনা আছে। এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প তার পাশে থাকুক, নেতানিয়াহু এই কৌশল করছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো এই কথা বলেছেন যে নেতানিয়াহু চাই যে আমি তার পাশে থাকি, এই নির্বাচনের কথা বলতে পারেন। অথবা এমন হতে পারে ইসরায়েলের সাথে যে ইরানের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বা ইসরায়েলের পাশে থাকুন, হয়তো এটাও মিন করতে পারেন। কিন্তু তিনি যে কথা বলেছেন যে নেতানিয়াহুর তথ্যের দরকার নেই, ইনফরমেশন তার কাছ থেকে নেওয়া লাগবে না, গোয়েন্দা তথ্য যে তিনি যেটা দিতে চাচ্ছেন এগুলো আমার দেওয়া লাগবে না, এটার মানে কিন্তু অন্য একটা জিনিস। এটার মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ইনসাল্ট ফিল করেন, আরে ইসরায়েলের লোকজন আমাকে বারবার গোয়েন্দা তথ্য দেয়, কেন আমাদের গোয়েন্দা তথ্য নেই? ভাবটা এরকম যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছ থেকে গোয়েন্দা তথ্য নিতে হবে আমার। এবং তিনি এখানে একরকম বিরক্তি প্রকাশ করেছেন। বিরক্তি প্রকাশ করে তিনি বলেছেন যে আমি যদি আজকে প্রেসিডেন্ট না থাকতাম তাহলে নেতানিয়াহু কোনো মতেই টিকতে পারতেন এবং ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। কেন বলছেন? অনেকগুলো কারণে। নেতানিয়াহু যে সমস্ত দুর্নীতির মামলায় জর্জরিত বা যে সমস্ত সংকট আছে দেশের ভেতরে, অভ্যন্তরীণ রাজনীতিতে তো তাদের টানাপোড়েন আছে, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করেছে নেতানিয়াহুর পক্ষে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এই যে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ, আমেরিকা যদি না থাকতো তাহলে ইরান এতদিন ইসরায়েলকে অস্তিত্বহীন করে দিত, মোটামুটি ভাবে এটা বলা যায়। ইরান বলেও
আমেরিকা যদি ইসরায়েলের পাশে না থাকে তো ইসরায়েল এক সপ্তাহ টিকবে না। তো সেই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প বিরক্ত হন। নেতানিয়াহু যখন বলল যে আমার কাছে এই গোয়েন্দা তথ্য আছে, আপনি এই কাজ করুন, তখন উনি বিরক্ত হন যে আমার গোয়েন্দা তথ্য কি খুব দুর্বল নাকি, আমাদের দেশের গোয়েন্দা সংস্থা। তার মনোভাবটা এরকম, মানে উনি এক ধরনের অপমান বোধ করেন নেতানিয়াহু যখন পিড়াপিড়ি করে। ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন ইরান যদি চুক্তি না করে তাহলে ওই পিকেক্স মাউন্টেন একদম ধ্বংস করে দেওয়া হবে। আমেরিকা বা ইসরায়েল বলছে যে ওই পিকেক্স পাহাড়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে এবং সেখানে ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। আমি একদিন পিকেক্স পাহাড় নিয়ে বলেছিলাম, এই পাহাড়ের 600 মিটার গভীরে ইরানের পরমাণু স্থাপনা আছে এমন তথ্য পাওয়া যায়। ইরান সম্ভবত এমন কথাও বলেছে যে এটা নিতান্তই তাদের বানানো খবর। সেই পিকেক্স পাহাড়ে ইরানের পরমাণু কর্মসূচি থাকুক বা না থাকুক, ডোনাল্ড ট্রাম্প একদম সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ধরে নিয়েছে এবং সেই পাহাড়ে হামলার কথা বলেছে। প্রশ্ন হচ্ছে যে আমেরিকা হামলা চালালেই, যেমনটি বলছেন ডোনাল্ড ট্রাম্প, যে 1 ঘন্টার ভিতরে সমস্ত ব্রিজ ধ্বংস করে দিতে পারি, একদিনের ভিতরে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিতে পারি, এতে ইরানকেও যদি ফ্রি হ্যান্ডে বলা হয় যে আমেরিকা সবকিছু ধ্বংস করে দিতে পারবে। কিন্তু আমেরিকা ইরানের উপর হামলা চালাতে গেলে ইরান তো একদম বসে থাকবে না, কিছুই যে প্রতিরক্ষা করতে পারবে না তা তো না। এবং দিন দিন আমরা তো দেখছি ইরানের পাওয়ার দিন দিন প্রকাশ পাচ্ছে। প্রথমে যা ছিল আস্তে 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 এখন অনেক কিছু বেড়ে গেছে। এবং শুধু তাই না, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যা, তাতে তো মার্কিন ঘাঁটিগুলো অস্তিত্বহীন হয়ে পড়েছে। সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেই ইরান যে সেই হুমকিতে পড়ে যাচ্ছে, ইরান সে ব্যাপারে ভয় পাবে, ব্যাপারটা এমন না। বরং কি হবে, এখন আন্তর্জাতিক অঙ্গন থেকে কিন্তু ব্যাপক চেষ্টা চলছে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু করা এবং ইসলামাবাদ যে সমঝোতা স্মারক সই হয়েছিল ওর ভিত্তিতে আবার আলোচনায় ফেরা এবং চূড়ান্ত চুক্তির ব্যবস্থা করা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে ইরান সম্ভবত এবার আর যাবে না এইভাবে, কারণ বিশ্বের কারোর মুখ নেই ইরানকে বলার এই কথা, হ্যাঁ আমরা গ্যারান্টি দিচ্ছি আমেরিকা চুক্তি মানবে এবং আলোচনা স্বাভাবিকভাবে এগিয়ে নেবে। বরং ইরান যে কথা বলছে যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যখনই তেলের দাম বেড়ে যায় তখনই আমেরিকা আলোচনায় বসার কথা বলে, ডিপ্লোম্যাটিক প্রসেসের কথা বলে। এখন $100 উপরে তেলের দাম চলে যাওয়ার কারণে তারা আবার এই যুদ্ধবিরতি দিয়েছে এবং নিজেরাই কারোর সাথে কোনো কথা না বলে তারাই নিজেরাই চুপ, এবং তারা এখন আলোচনার কথা বলছে নানান কথা। কিন্তু ইরান এই চুক্তির দিকে আর যাবে কিনা সন্দেহ আছে। ইরান বলছে যে আমরা তো তাদেরকে চিনি, তারা এখন এই কথা বলছে, কিন্তু যখন একটু বেটার হবে অমনি তারা আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। ইরান এটাও বলছে, অনেকে প্রশ্ন করছে যে কেন ইরান থেমে গেল, আমেরিকা থেমেছে বুঝলাম, কিন্তু ইরান কেন থামলো? ইরান বলছে যে আমরা কোনো আগ্রাসী দেশ না, এটা পরিষ্কার। এই মেসেজ আমরা বিশ্ববাসীর কাছে দিতে চাই। 1, 2 হচ্ছে আমেরিকা যখন যুদ্ধ শুরু করেছে তখন আমরা শুধু যুদ্ধ শুরু করেছি, আর যখন তারা থেমেছে আমরাও তখন থেমেছি। আমরা অহেতুক আগ বাড়িয়ে আরো বেশি যুদ্ধ করতে চাইছি না। এটা সারা বিশ্বের মানুষ পরিষ্কার দেখুক, বুঝুক, যাতে কেউ না বলতে পারে আমেরিকা থেমে গেলেও আমরা থামিনি, আমরা হামলা চালিয়ে গেছি, এই দোষ যাতে কেউ না দিতে পারে। আর আমেরিকা যদি নতুন করে যুদ্ধ শুরু করে ইরানও যুদ্ধ শুরু করবে, সে কথা কিন্তু একদম পরিষ্কার বলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2-3 দিন আগে একটা বক্তব্য দিয়েছেন, বিভিন্ন দেশের জাহাজ এই সমস্ত যে ক্ষতিগ্রস্ত হয়েছে হরমুজ প্রণালীতে ইরানের হামলায় বা মাইন বিস্ফোরণে, এই সমস্ত জাহাজ কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়া হবে বিভিন্ন দেশে যে ইরানের সম্পদ আটকে আছে সেই সম্পদ থেকে। ইরানের জবাবে বলেছে আজকে ইরানের সামরিক বাহিনীর যৌথ কমান্ড, এইটা আজকে পরিষ্কার করে বলেছে আমেরিকা যদি এই কাজ করে, অর্থাৎ ইরানের সম্পদ আটকে থাকা সম্পদ নিয়ে কোনো দেশের জাহাজকে বা জাহাজ কোম্পানিকে বা কোনো দেশকে যদি ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করে, এবং যদি এই অর্থ কোনো জাহাজ কোম্পানি, জাহাজের মালিক বা কোনো দেশ এই অর্থ গ্রহণ করে, তাহলে সেই দেশের কোনো জাহাজ হরমুজ প্রণালীতে চলাচল করতে দেওয়া হবে না। এখন আমেরিকার দেয়া অর্থ কোনো দেশ গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ব্যাপার। তবে ইরান যে শক্ত অবস্থানে গেছে এটা মোটামুটি বেশ পরিষ্কার। হরমুজ প্রণালী এবং তেলের দাম নিয়ে যখন কথা আসলোই, তখন আমি আপনাদেরকে তেলের বাজার সম্পর্কে একটু আপডেট দিই। আজকে আন্তর্জাতিক বাজারে এই কিছুক্ষণ আগের খবর ছিল যে ব্রেন্ট ক্রুড অয়েল দাম কমেছে, দাম কমে এখন $84.03 প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট যেটা
সেটা বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল $81.20। তার মানে তেলের দাম বেশ কমেছে। এই তেলের দাম কিন্তু 4-5 দিন আগে $100 চলে গিয়েছিল। আপনারা সবাই জানেন, আমি আগেই বলেছি, নেতানিয়াহু অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকা সফরে গেছে আজকে, অর্থাৎ এখানে আমাদের যখন মঙ্গলবার রাত, তখন আমেরিকায় মঙ্গলবার দিন সকাল 11টায় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকান টাইম বলছি নেতানিয়াহু বৈঠকে বসবেন। মজার ব্যাপার হচ্ছে ওই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, জেডি ভ্যান্স উপস্থিত থাকার মূল কারণ হচ্ছে সেখানে যাতে নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভ্রান্ত করতে না পারেন যুদ্ধ শুরু করার ব্যাপারে। এই জন্য জেডি ভ্যান্স সেখানে উপস্থিত থাকবেন। কারণ গত শুক্রবার হোয়াইট হাউসে যে বৈঠকে বসেছিলেন ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স, মার্কিন সামরিক বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ছিল বা আরো গুরুত্বপূর্ণ ব্যক্তি। সেখানে ডোনাল্ড ট্রাম্প, পিট হেগসেথ তারা কিন্তু যুদ্ধের পক্ষে কথা বলছিল, ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু করতো এটা বলছিল। সেখানে উদ্বেগ প্রকাশ করেছিল এবং বিরোধিতা করেছিল জেডি ভ্যান্স এবং ড্যান কেইন, জেনারেল ড্যান কেইন। তারা বলেছিল যে এই মুহূর্তে আমাদের হাতে যে সমস্ত অস্ত্রপাতি যে পরিমাণ আছে, এই অবস্থায় ইরানের সাথে যুদ্ধ করলে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে। এরপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে যাননি, এখন পর্যন্ত আর যুদ্ধ নেই, বরং 3 দিন যুদ্ধ বন্ধ। এই অবস্থায় নেতানিয়াহু এই সফরে যে গেছেন, ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে তিনি ডোনাল্ড ট্রাম্পকে ইরান সম্পর্কে নানা রকমের কথা বলে আবার উস্কানি দিয়ে যুদ্ধে নামিয়ে দিতে পারেন, যুদ্ধে জড়িয়ে দিতে পারেন, আবার যুদ্ধ শুরু করতে পারেন। এই জায়গায় এটা যাতে ডোনাল্ড ট্রাম্পকে ভুল বোঝাতে না পারে, নেতানিয়াহু যাতে এইভাবে উস্কানি দিতে না পারে, সেই জন্য জেডি ভ্যান্স এই বৈঠকে উপস্থিত থাকবে, এমনটাই মোটামুটি ধারণা করা যায়। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের ক্রাইসিস, তেলের ক্রাইসিস, হরমুজ প্রণালী, বাব আল মান্দেব প্রণালীর যে ক্রাইসিস, এই প্রেক্ষাপটে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপ হয়েছে। সেই ফোন আলাপে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন যে বাব আল মান্দেব প্রণালীতে যে সংকটটা তৈরি করলো হুতি গেরিলারা বা হুতি সমর্থিত সামরিক বাহিনী ইয়েমেনের, তাদেরকে আপনারা একটু বুঝায় যাতে সৌদি আরবের সাথে এই ধরনের সংঘাতে না জড়ায় এবং বাব আল মান্দেব প্রণালী যাতে খুলে দেয়, তাদেরকে বুঝিয়ে একটু বিরত রাখার চেষ্টা করতে বলেছেন। বাট ইরান এখানে খুব একটা তো পজিটিভ রোল প্লে করবে বলে মনে হয় না, অর্থাৎ বাব আল মান্দেব প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ইরান কিছু বলবে এমনটা মনে হয় না। কারণ হরমুজ প্রণালী আর বাব আল মান্দেব প্রণালী যখন আটকে দেওয়া হয়েছে, তখন সারা বিশ্বে খবর হয়ে গেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। এই বাব আল মান্দেব প্রণালী দিয়ে ইয়েমেনের সাথে যে সৌদি আরবের সংকট আছে, এই সংকটগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং এগুলোর হয়তো একটা অবসান হবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী আজকে যখন হুতিরা বাব আল মান্দেব প্রণালী আটকে দিয়েছে, তখন তাদেরকে নিয়ন্ত্রণের কথা বলছে ইরানকে। কিন্তু সৌদি আরব যখন, ইয়েমেন একটা দরিদ্র দেশ, গরিব, সেই দেশের উপর আকাশপথে, সমুদ্র পথে, স্থলপথে অবরোধ দিয়ে রেখেছে এবং সেটা 11-12 বছর ধরে, জাপান তখন কেন কিছু বলে না? খুবই আশ্চর্যজনক। অথচ জাপানের মতো অর্থনৈতিক শক্তি, তারা যদি সৌদি আরবকে কিছু বলে, আমেরিকাকে কিছু বলে, তাহলে কিন্তু তার প্রভাব অন্যরকম পড়ে। সুপ্রিয় দর্শক, সবশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান নাকি বলেছেন যে তিনি চীন থেকে J-10C যুদ্ধ বিমান কিনবেন এবং এই যুদ্ধ বিমানের যে দাম হবে সেই দাম পরিশোধ করবেন তিনি ইউয়ানে, ডলার ব্যবহার করবেন না। এই খবর এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কতগুলো বিমান তিনি কিনবেন এটা পরিষ্কার না, কিন্তু তিনি বলছেন, খবরে দাবি করা হচ্ছে যে এই বিমানের যত যা দাম হয় তা সব ডলারে বাদ দিয়ে ইউয়ানে পরিশোধ করবেন। তার মানে ডি-ডলারাইজেশনের প্রক্রিয়ায় তুর্কি প্রেসিডেন্ট থাকবেন। কেন তিনি চীনের বিমান কিনতে যাচ্ছেন? আমি যা মনে করি, আমেরিকা যে F-35 দিতে চেয়েছিল আবার দিতে চাইল না, অথচ তুরস্কের কাছ থেকে আমেরিকা টাকা নিয়েছে, তাদের সাথে চুক্তি আছে। সম্ভবত আমেরিকাকে আরেকবার চাপে ফেলো না, একবার চাপে ফেলেছে রাশিয়ার কাছ থেকে S-400 কিনে, এইবার চাপে ফেলবে J-10C কিনে। তুরস্ক আসলে কোন খেলা খেলছে, এরদোগান কোন খেলা খেলছে, এখনই বোঝা মুশকিল। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে মোটামুটি ধরে নিতে হবে যে তুরস্ক আমেরিকাকে আবার একটা পাল্টা কিছু করার চেষ্টা করলো। বাট দেখা যাক কোথায় গিয়ে এর শেষ হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা শেষের আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের মতামত কি সেটা বুঝতে চাই। ডোনাল্ড ট্রাম্প যে বললেন নেতানিয়াহুর কোনো ইনফরমেশনের দরকার তার নেই, এর ভেতর দিয়ে কিন্তু একটা ক্ষোভ, নেতানিয়াহুর উপর একটা ক্ষোভ প্রকাশ পাচ্ছে। আপনারা কি তাই মনে করেন নাকি এটা একটা কৌশল?
আবার হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে নেতানিয়াহুর যে বৈঠক হবে সেই বৈঠকে জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন। এর কারণ কি? নেতানিয়াহু যাতে ট্রাম্পকে ভুল বোঝাতে না পারেন এই জন্য, নাকি বৈঠকে আলোচনা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে যায়, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার যাতে দ্বন্দ্ব নিরসন হয় সেই চেষ্টা করবেন জেডি ভ্যান্স? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।